আচ্ছা, তো আমরা এখন আছি হচ্ছে নেক্সট পার্ট অফ দ্য চ্যাপ্টার অফ অর্গানিজমস এন্ড পপুলেশন, যেটা হচ্ছে গিয়ে পপুলেশন অ্যাট্রিবিউটস, তারপরে হচ্ছে গিয়ে গ্রোথ মডেলস অফ পপুলেশন, তারপরে হচ্ছে পপুলেশন গ্রোথ, হ্যাঁ, তারপরে হচ্ছে লাইফ হিস্ট্রি ভেরিয়েশন, তারপরে পপুলেশন ইন্টারাকশনস। সো বেসিক্যালি দ্য লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার, ঠিক আছে। এর আগে আমরা দেখেছি পপুলেশনটা কীভাবে এনভায়রনমেন্টের সাথে নিজেকে কোপ আপ করতে পারে, তারপরে দেখেছি অ্যাডাপ্টেশনস কাকে বলে, ঠিক আছে। আজকে আমরা পপুলেশনের সম্বন্ধে জানি। এবার আমরা এটা ধরে নিতেই পারি যে একটা জায়গায় ধরে নিতে পারি যে এটা এটা একটা ন্যাচারাল ট্রুথ বা এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, যে একটা স্পিসিস কোনোদিন একা বাঁচতে পারে না, ঠিক আছে। দে নিড আ হ্যান্ডফুল অফ দ্য স্পিসিস অফ দ্যার ওন কাইন্ড টু লিভ। তাই জন্য একটা স্পিসিস কি করতে পারে, রিপ্রোডিউস করতে পারে। আচ্ছা, তারও আগে দেখে নিই যে একটা স্পিসিসের কি লাগে। বেসিক্যালি একটা স্পিসিসের কি লাগে টু এস্টাবলিশ ইটস পপুলেশন, ঠিক আছে। কি লাগে? ফুড লাগে, শেল্টার লাগে, এই দুটোই বেসিক নেসেসিটি, রাইট? অ্যান্ড every species has an inherent tendency to reproduce and to make the population bigger. তো একটা স্পিসিস যখন রিপ্রোডিউস করা শুরু করে তখনই হচ্ছে গিয়ে পপুলেশনটা তৈরি হয়। সো দের ইজ আ পপুলেশন ফর এভরিথিং, স্টার্টিং ফ্রম অ্যান ইউনিসেলুলার প্রোক্যারিয়েটস। প্রোক্যারিয়েটস ক্যানট সার্ভাইভ সিঙ্গলি, বা একা একা বাঁচতে পারে না। প্রোক্যারিয়েটদেরও একটা কলোনি ফর্ম করে, যেমন ব্যাকটেরিয়ারা জেনারেলি ফর্মস আ কলোনি, ঠিক আছে। বা যেগুলো ইউনিসেলুলার অর্গানিজমস অফ ইউক্যারিওটিক অফ ইউক্যারিওটিক নেচার, যেরকম হচ্ছে গিয়ে অ্যালগি। অ্যালগি হচ্ছে কি ইউক্যারিওটিক একটা ইউনিসেলুলার অর্গানিজম। অ্যালগিরা হচ্ছে কলোনিয়াল ফর্ম শো করতে পারে, কিন্তু কলোনিতে থাকতে ভালোবাসে। তো বেসিক্যালি পপুলেশন হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস বলতে নট অনলি পপুলেশন সাইজ, মানে পপুলেশন সাইজটা পপুলেশন সাইজ বলতে হচ্ছে একটা এরিয়াতে, একটা স্পেসিফিক এরিয়াতে একটা ডিফাইন্ড পিরিয়ড অফ টাইমে কতগুলো মেম্বার্স অফ দ্য স্পিসিস আছে টু মেক আপ দ্য পপুলেশন, ঠিক আছে। আর পপুলেশনটা কিন্তু স্পিসিস স্পেসিফিক হয়, ঠিক আছে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারাক্টিং পপুলেশনস অল টুগেদার উইচ প্লে আ ভাইটাল রোল ইন ইকোলজি। হ্যাঁ, ইকোলজি কী কী রোল প্লে করতে পারে? একটা ফুড চেন তৈরি করতে পারে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি নিউট্রিয়েন্ট সাইক্লিং, ঠিক আছে। একটা পপুলেশন না থাকলে বা ডিফারেন্ট ইন্টারঅ্যাক্টিভ পপুলেশন না থাকলে বেসিক্যালি দে ক্যানট contribute to nutrient cycling, right? Food chain, food pyramid, everything will be hampered. So basically the population has different kind of attributes, which the attributes are হচ্ছে বার্থ রেট। বার্থ রেটটা কি? বার্থ রেটটা হচ্ছে পার ক্যাপিটা বার্থ, মানে আমি ধরে নিচ্ছি যে একটা জায়গায় একটা পন্ডে 10টা 10টা না, একটা পন্ডে, হ্যাঁ 10টা লোটাস ছিল, বা একটা একটা পন্ডে 10টা অ্যালগি ছিল, ঠিক আছে। ইন আ ম্যাটার অফ 1 ইয়ার, এক বছর পরে এই অ্যালগিটা ডেভেলপ করলো। ডেভেলপ করে কত করলো? আমি ধরে নিচ্ছি 100 করলো, ঠিক আছে। তো পপুলেশন এখানে এখানে বার্থ রেটটা কীভাবে ডিপেন্ড করবো? বার্থ রেটটা কী করবো যে, আচ্ছা যেটা বলছিলাম যে 10টা যদি লোটাস থাকে, সেই 10টা লোটাসটা এক বছরের মধ্যে 100 লোটাস তৈরি করলো ইন পন্ড। তো আমি এখান থেকে বার্থ রেটটা কীভাবে ক্যালকুলেট করবো? এই টোটাল পপুলেশনটা তাহলে কত হলো আমার? 110। তো টোটাল পপুলেশনটা আমার দাঁড়াবে না, কারণ আগে আমার 10টা প্ল্যান্ট ছিল, 10টা অ্যালগি ছিল, আবার 100টা অ্যালগি অ্যাড হয়েছে, মানে টোটাল আমার পপুলেশন 110টা হয়েছে। এবার বার্থ রেটটা কি? জাস্ট সিম্পল ডিভিশন, সেটা হচ্ছে কি 100/10, যেটা আগে যেটা অ্যাড হয়েছে তার সাথে যেটা আগে ছিল। তো বেসিক্যালি কত দাঁড়াচ্ছে? 10 দাঁড়াচ্ছে। আমার 10 ইজ আ গ্রোথ রেট অফ অ্যান অ্যালগি ফর 1 ইয়ার, ঠিক আছে। একটা অ্যালগি 10টা অ্যালগি তৈরি করছে এক বছর ধরে, ঠিক আছে। দিস ইজ আ গ্রোথ রেট। সিমিলারলি এইভাবে ডেথ রেটটাকেও ক্যালকুলেট করা যায়। এবার স্যার ন্যাটালিটি। ন্যাটালিটি মানে হচ্ছে বার্থ রেট, ঠিক আছে। বার্থ রেটটাকে ন্যাটালিটি বলা হয়, এটাকে এন দিয়ে ডিনোট করা হয়। মর্টালিটি ইজ আ ডেথ রেট। একটা পপুলেশনে কতটা ডেথ হচ্ছে সেটাকে ডিফাইন করার জন্য মর্টালিটি হয়। আচ্ছা, আবার আছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে একটা পপুলেশন থেকে একটা স্পিসিস অন্য একটা পপুলেশনে গিয়ে স্টেবল, মানে অন্য একটা পপুলেশনে গিয়ে অ্যাডাপ্ট হলো, ঠিক আছে। তো দিস ইজ বেসিক্যালি ইনক্রিজিং দ্য পপুলেশন সাইজ অফ দ্য ডিফারেন্ট এরিয়া। একটা ডিফারেন্ট এরিয়াতে একটা পপুলেশন সাইজটা কিন্তু ইনক্রিজ করলো, তো ওটা হচ্ছে ইমিগ্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে ইমাইগ্রেশন। ইমাইগ্রেশন মানে আমি একটা পপুলেশন ছেড়ে দিলাম, আমি একটা এরিয়া ছেড়ে দিলাম। আমি হচ্ছে কি ইন্ডিয়া ছেড়ে ধরো আমি ইংল্যান্ড চলে গেলাম। তো আমি কি করলাম? ইন্ডিয়ার পপুলেশনটাকে কমালাম। কীভাবে কমালাম? কারণ আমি নিজে এক্সক্লুড হয়ে গেলাম, বা আমার সাথে ধরো আমার যে অফস্প্রিংগুলো আসবে সেগুলো এক্সক্লুড হলো, আনটিল আনলেস তারা ফেরত আসছে। বাট বেসিক্যালি আই এম শিফটিং ফ্রম ইন্ডিয়া টু ইংল্যান্ড, তার মানে আমি এমাইগ্রেশন করলাম, করে আমি ইংল্যান্ডের পপুলেশন বাড়ালাম। ইংল্যান্ডের কিন্তু কী হলো?
ইমিগ্রেশন হলো, মানে আমি ওখানে অ্যাডাপ্ট হলাম, ওদের পপুলেশনে অ্যাডাপ্ট হলাম, আর ইন্ডিয়ার পপুলেশনের থেকে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে পপুলেশন ডেনসিটি। তো পপুলেশন ডেনসিটি ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, সেগুলো পরে আসবো পপুলেশন ডেনসিটির ব্যাপারে, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে একটা পপুলেশনের আর একটা পপুলেশনের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালের দুটো কিন্তু ক্যারেক্টারিস্টিক্স পুরো আলাদা হয়। একটা ভালো করে বোঝো, একটা পপুলেশনের আর একটা পপুলেশনের একটা মেম্বারের কিন্তু অ্যাট্রিবিউটসগুলো কমপ্লিটলি ডিফারেন্ট হয়। কী হয় ডিফারেন্ট হয়? একটা পপুলেশনের একটা মেম্বারের কী কী অ্যাট্রিবিউট থাকতে পারে, তার ফিজিক্যাল ফ্যাক্টরস, সে রিপ্রোডিউস করতে পারে কিনা না পারে, বাট ওর কিন্তু ডেথ রেট বা বার্থ রেট এটা কিন্তু হয় না, যেটা কিন্তু একটা পপুলেশন হয়। একটা পপুলেশন হ্যাজ আ সার্টেন ডেথ রেট অ্যান্ড আ সার্টেন বার্থ রেট, ঠিক আছে। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে কি, একটা পপুলেশনে একটা স্পেসিফিক এরিয়াতে, একটা ডিফাইন্ড এরিয়াতে, ডিফাইন্ড টাইম পিরিয়ডে একটা কি বলবো, একটা মিক্সড পপুলেশন পাওয়া যায়, ডিফারেন্ট এজ গ্রুপস। যারা এজ গ্রুপটাকে জেনারেলি তিনটে গ্রুপে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ বা ফার্স্ট হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, যারা রিপ্রোডিউস করতে পারে না। তারপর আছে অ্যাক্টিভলি রিপ্রোডাক্টিং এজ গ্রুপ, যারা রিপ্রোডিউস করতে পারছে। আর যারা আর একটা এজ গ্রুপ আছে যারা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজটা পেরিয়ে চলে গেছে, দে ক্যানট রিপ্রোডিউস এনিমোর। তো প্রত্যেকটা পপুলেশনে, প্রত্যেকটা স্টার্টিং ফ্রমে unicellular algae or bacteria or a human being or an elephant or an fungus, anything has three age groups or three groups basically, যারা হচ্ছে একটা প্রি রিপ্রোডাক্টিভ ফেজের মধ্যে পড়ে, তারা গ্রোয়িং ফেজের মধ্যে আছে। একটা হয় রিপ্রোডাক্টিভ ফেজ, যাদের মধ্যে পোটেনশিয়াল আছে টু ইনক্রিজ দ্য পপুলেশন। আর একটা এজ গ্রুপ হয় যারা হচ্ছে কি হ্যাভ ক্রসড দ্য রিপ্রোডাক্টিভ ফেজ অ্যান্ড হ্যাভ এন্টার্ড দ্য পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজ, মানে তারপরে আর রিপ্রোডাকশনটা পারবে না। দে বেসিক্যালি will add up on the mortality rate. যারা পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজে চলে গেছে তারা will be adding up the mortality rate, ঠিক আছে। তো এখানে তিনটে এজ পিরামিড করেছে অ্যাকর্ডিং টু দ্য ডেথ রেট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য এজ গ্রুপস, ঠিক আছে। একটা হচ্ছে এক্সপ্যান্ডিং এজ পিরামিড। এক্সপ্যান্ডিং এজ পিরামিডে দেখছি কি, যে পপুলেশনটা আস্তে আস্তে বাড়তেই থাকছে ওপর দিকে। মানে কি হচ্ছে, একটা হচ্ছে কি প্রি রিপ্রোডাক্টিভ ফেজে, যেটা একটা বিরাট বড় এরিয়া, এটা একটা বিশাল এরিয়া নিয়ে আছে প্রি রিপ্রোডাক্টিভ ফেজে যারা ইন্ডিভিজুয়ালস গুলো আছে। তার মানে প্রি রিপ্রোডাক্টিভ ফেজে ইন্ডিভিজুয়াল বেশি, মানে রিপ্রোডাকশন রেটটা বেশি, মানে পপুলেশন ইজ রিপ্রোডিউসিং এট দ্যাট টাইম। তারপরে হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ফেজ জেনারেলি কমই হবে, প্রি রিপ্রোডাক্টিভ থেকে রিপ্রোডাক্টিভ ফেজ কম হবে, আর তার থেকেও কম হবে পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজ। তারপর আছে কি স্টেবল রিপ্রোডাক্টিভ ফেজ, এই স্টেবল এজ পিরামিড। স্টেবল এজ পিরামিডে কি বলছে, যে প্রি রিপ্রোডাক্টিভ ফেজ আর রিপ্রোডাক্টিভ ফেজ জেনারেলি সিমিলারই হয়, মানে somehow people aren't reproducing at that time, মানে somehow organisms aren't reproducing at that time। তাই জন্য কি হয়েছে, রিপ্রোডাক্টিভ আর প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ ফেজটা এক হয়ে গেছে, ঠিক আছে। আর পোস্ট রিপ্রোডাক্টিভ তো যেটা মাঝে আছে ওটা আরো ডিমিনিশিং হবে, তাই জন্য এটাকে বলা হচ্ছে স্টেবল পপুলেশন, মানে নাথিং ইজ বেসিক্যালি অ্যাডিং আপ আর নাথিং ইজ বেসিক্যালি লুজিং, তাই না স্টেবল পপুলেশন, একটা ফিক্সড এরিয়াতে চলে গেছে। তারপর হচ্ছে ডিক্লাইনিং পপুলেশন, ঠিক আছে। ডিক্লাইনিং পপুলেশনে কি দেখছি, যে প্রি রিপ্রোডাক্টিভ ফেজটা কিন্তু খুব কম, ছোট্ট। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে দ্য অর্গানিজমস ইন দ্যাট এরিয়া আর ফেসিং সার্টেন সর্ট অফ চ্যালেঞ্জেস, তার জন্যই রিপ্রোডাকশনটা কমপ্লিট করতে পারছে না, তাই জন্যই দ্য অর্গানিজম, দ্য নিউ ইন্ডিভিজুয়ালস আর নট গেটিং অ্যাডেড আপ ইন দ্য প্রি রিপ্রোডাক্টিভ ফেজ। কি বললাম, যে ডিক্লাইনিং পপুলেশনটা কি বোঝাচ্ছে, ডিক্লাইনিং পপুলেশন বোঝাচ্ছে সাম সর্ট অফ হার্ডেলস আর সাম সর্ট অফ চ্যালেঞ্জেস এসে গেছে পপুলেশনটার সামনে, যার জন্য পপুলেশনটা ইজ নট এবল টু অ্যাড নিউ ইন্ডিভিজুয়াল ইন দ্য কমিউনিটি, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, প্রি রিপ্রোডাক্টিভ ফেজে যে প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যারা ছিল তারা কিন্তু কমে যাচ্ছে ক্রমশ, পোস্ট রিপ্রোডাক্টিভ তো কমছেই, আর রিপ্রোডাক্টিভ একটা স্টেবল জায়গায় আছে, কারণ যারা একটা সময় যারা একটা সময় প্রি রিপ্রোডাক্টিভ ছিল তারাই কিন্তু রিপ্রোডাক্টিভ ফেজটাকে এখন কনস্টিটিউট করছে। তো দিস ইজ বেসিক্যালি ডিক্লাইনিং পপুলেশন। এরপরে আসছে গিয়ে পপুলেশন ডেনসিটি, ঠিক আছে। আমরা মানে বেসিক্যালি ইকোলজিস্ট ডাজন্ট কাউন্ট ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ এ পপুলেশন, ঠিক আছে। দেয়ার আর সার্টেন পপুলেশন অ্যাট্রিবিউটস, ঠিক আছে। যেমন একটা পন্ডে আমি হিসাব করলাম যে একটা বছরে, এই যে আমি এই হিসাবটা করলাম বার্থ রেট, ঠিক আছে। বার্থ রেট হিসাব করে আমি কী বার করলাম, যে কীভাবে একটা পপুলেশন বাড়ছে বা কমছে, এই একটা পপুলেশনটা কত ইন্ডিভিজুয়াল অ্যাড হচ্ছে, কত ইন্ডিভিজুয়াল সরে যাচ্ছে। তো একটা বেসিক এখানে আইডিয়া আছে, যে আইডিয়াটা কি আইডিয়াটা, সেটা হচ্ছে যে population density depends on basically four factors. Population density depends on four factors. The first factor being immigration being the first factor. Immigration মানে একটা পপুলেশনে কিন্তু
একটা পপুলেশনে ইমিগ্রেশন হচ্ছে মানে আমার নতুন ইন্ডিভিজুয়াল অ্যাড হচ্ছে, সুতরাং উই ক্যান কনসিডার দিস ইমিগ্রেশন প্রসিডিউর টু বি আ পজিটিভ সাইন, ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে কি পপুলেশনে বেরিয়ে যাচ্ছে, ইট ক্যান বি টার্মড অ্যাজ ইমাইগ্রেশন। ইমাইগ্রেশনে কি হচ্ছে, একটা পপুলেশন থেকে একটা ইন্ডিভিজুয়াল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাই জন্য উই ক্যান কনসিডার ইট অ্যাজ নেগেটিভ, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে মর্টালিটি। মর্টালিটি মানে পপুলেশন থেকে, সরি দ্যাট শুড বি অন ডিফারেন্ট সাইড। মর্টালিটি মানে হচ্ছে, মর্টালিটি মানে কি, মরে যাচ্ছে, দ্য ডেথ, ঠিক আছে। তো ডেথ বেসিক্যালি রিডিউসেস দ্য পপুলেশন সাইজ, ঠিক আছে, তো সেটাকেও আমি নেগেটিভ ধরে নিচ্ছি। আরেকটা হচ্ছে কি নেটালিটি, যেটা হচ্ছে ইনক্রিজিং দ্য পপুলেশন সাইজ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাড হচ্ছে, সুতরাং দিস ইজ পজিটিভ। তো দিস ইজ দ্য বেসিক ফ্রেমওয়ার্ক অফ আ পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি সবকিছুর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটা পপুলেশন কখন ইনক্রিজ করবে, যখন হচ্ছে গিয়ে ন্যাটালিটি রেটও বাড়বে, ইমিগ্রেশন রেটও বাড়বে। একটা পপুলেশন কখন ডিক্লাইনিং এ মানে একটা পপুলেশন কখন ডিমিনিশিং হয়ে যাবে, কখন, যখন ইমিগ্রেশনটাও বাড়বে আর মর্টালিটি রেটটাও বাড়বে, ডিউ টু এনি সর্ট অফ চ্যালেঞ্জেস। জেনারেলি ডারউইন এগুলো নিয়ে অনেক বুঝেছিল, ডারউইনের ন্যাচারাল সিলেকশন প্রসেসটা actually dependent on some sort of population attributes, which will মানে আমরা সেগুলো পরে ডিসকাস করব, রাইট। এরপর আমরা গ্রোথ মডেলস দেব। গ্রোথ মডেলস মানে পপুলেশনের গ্রোথ মডেল আছে দুটো, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, একটা হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল, ঠিক আছে, সেটা পরে দেখছি এখন। আচ্ছা, আমরা এখন হচ্ছে গ্রোথ মডেলস। গ্রোথ মডেলস মানে যে প্রত্যেকটা পপুলেশনে কিন্তু একটা করে কার্ভ হয়, যে কার্ভটা কিন্তু তারা ফলো করে। বেসিক্যালি দুটো টাইপ অফ গ্রোথ মডেল দেখা যায়, একটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, আর একটা হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল, রাইট। তো আমরা এখন দেখছি যে এক্সপোনেনশিয়াল কার্ভ কি বলছে। ব্যাপারটা খুবই সিম্পল। এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল কি বলছে, যে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল এটাই বলছে যে একটা পপুলেশনের বেসিক যে জিনিসগুলো কি লাগে, একটা লাগে শেল্টার, একটা লাগে ফুড, রাইট। তো শেল্টার আর ফুড যদি আনলিমিটেড থাকে, তার সাথে সাথে স্পেস টু অ্যাকোমোডেট দ্য নিউ পপুলেশন, যদি এটা আনলিমিটেড থাকে, তাহলে পপুলেশন ক্যান শো আ শার্প ইনক্রিজ। দের ইজ নো ফলিং অফ দ্য পপুলেশন, ডিক্রিজ হয়ই না। পপুলেশনটা একটা এভার ইনক্রিজিং স্ট্রাকচার নিয়ে নেয়, ঠিক আছে। কখনই না, যখন একটা আনলিমিটেড ফুড থাকবে, আনলিমিটেড শেল্টার থাকবে, আনলিমিটেড স্পেস থাকবে। নাও দিস ইজ ভেরি হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। এটা কিন্তু একটা জায়গা অবধি ঠিক। আমি ধরে নিলাম একটা মানে একটা মানে আনডিসকভার্ড ল্যান্ড আছে, সেখানে একটা কোনো অর্গানিজম ঢুকলো, ঠিক আছে, সেখানে অ্যাবান্ডান্ট ফুড আছে, অ্যাবান্ডান্ট শেল্টার আছে, অ্যাবান্ডান্ট স্পেস আছে, বাট once the population starts, মানে those organisms starts reproducing, একটা সময় তো এরকম আসবে যেখানে স্পেসটা একটা লিমিটিং ফ্যাক্টর হয়ে যাবে, ফুডটা একটা লিমিটিং ফ্যাক্টর হয়ে যাবে। তো বেসিক্যালি দিস ইজ নট ফর দেম, দিস ইজ নট ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড, দিস ইজ অ্যান হাইপোথিসিস বেসিক্যালি। তো এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ কি বলছে, যে বার্থ রেট আর ডেথ রেটের ওপরই পপুলেশনটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যদি বার্থ রেটটাকে আমি বি ধরে নিই, আর ডেথ রেটটাকে আমি ডি ধরে নিই, তাহলে বি মাইনাস ডিটাই হবে গিয়ে আমার পপুলেশন ইনক্রিজ আর ডিক্রিজিং এর স্ট্রাকচারটা, ঠিক আছে। সুতরাং একটা পপুলেশনের সাইজ মানে এন, একটা পপুলেশনের সাইজ যদি এন হয়, ঠিক আছে, আমি একটা পপুলেশনের সাইজটার রেট মানে সাইজটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, তার রেটটা যদি কিভাবে বার করতে পারবো, ফর অ্যান এক্সপোনেনশিয়াল পপুলেশন, হু শোজ অ্যান এক্সপোনেনশিয়াল গ্রোথ বা জিওমেট্রিক গ্রোথ, কি করব, dn বাই dt করব। এবার এই dn বাই dt, the rate of increasing or decreasing of the population is dependent on this birth rate and death rate, মানে কি হবে, b minus d হবে, ঠিক আছে, ইনটু কি হবে, n হবে, যেটা হচ্ছে কি অরিজিনাল পপুলেশনটা ছিল at টাইম 0 টাইমে যে পপুলেশনটা ছিল সেটা হচ্ছে n, আর b minus d হচ্ছে কি increase or decrease of the population, and this all together determines the population density বা increase or decrease rate, ঠিক আছে। আর আমি এই b minus d টাকে কি ধরে নিতে পারি, r ধরতে পারি। let us consider this as r, ঠিক আছে। তো r হচ্ছে কি intrinsic growth rate আর intrinsic rate of natural increase or decrease, ঠিক আছে। তো আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি, কি করছি, dn by dt is equal to rn. This is basically the formula of exponential growth curve, ঠিক আছে। এই এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভে এই স্ট্রাকচার, with respect to time the population density increases exponentially, there is no stop, ঠিক আছে।
এখানে একটা কে মতো করা আছে যেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, যেটা আমরা লজিস্টিক কার্ভে বুঝবো যে ক্যারিং ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি কি হয়, বা রিয়েল ওয়ার্ল্ডে যে গ্রোথ কার্ভটা সেটা অ্যাকচুয়ালি কি। So this was basically the exponential cause or exponential curve which shows there is an unlimited space or food or shelter for a population to increase its size. যেটা কিনা একটা লজিক্যালি বা হাইপোথেটিক্যালি ট্রু, বাট ইন রিয়েল ওয়ার্ল্ড দিস ডাজন্ট হ্যাপেন, রাইট? একটা রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু সব কিছুর লিমিটেশনস আছে, যেমন ফুডেরও লিমিটেশনস আছে, একটা শেল্টারেরও লিমিটেশন আছে, একটা স্পেসেরও লিমিটেশন আছে। তার জন্যই কিন্তু একটা কান্ট্রি, একটা সার্টেন কান্ট্রিকে আমরা ওভার পপুলেটেড বলি, একটা সার্টেন কান্ট্রিকে বলি আমরা লেস পপুলেটেড, এইভাবে পপুলেশনটা ভ্যারি করে, ঠিক আছে? তো দিস ইজ বেসিক্যালি আ হাইপোথিসিস, যেখানে কিনা বলছি আমি যে পপুলেশন ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন দ্য বার্থ রেট অর ডেথ রেট। there is no other factors which can increase or decrease the size of the population, ঠিক আছে? তো এই বার্থ রেট মাইনাস ডেথ রেট, যেটা কিনা ইনক্রিজ বা ডিক্রিজ অফ দ্য পপুলেশনকে ডিটারমাইন করতে পারে, সেটাকে আমি রেটটাকে আর ধরে নিলাম, যেটা হচ্ছে রেট অফ ইন্ট্রিনসিক ইনক্রিজ অর ডিক্রিজ, ঠিক আছে? তো সেটাকে বেসিক্যালি ইনক্রিজ মানে একটা রেটে ফেলার জন্য কি করলাম, dn বাই dt, ঠিক আছে, b মাইনাস d ইন্টু n বিং দ্য পপুলেশন সাইজ এট দ্য টাইম 0, ঠিক আছে? তাহলে কি আমি b মাইনাস d টাকে r দিয়ে রিপ্লেস করলাম, করে কি করলাম dn বাই dt, which is the formula of exponential curve, ঠিক আছে? and this is the curve, this is also known as geometric curve, geometric increase, geometric progression, exponential curve or j shaped curve, right? এরপর আমরা আসবো লজিস্টিক কার্ভে। আচ্ছা, এরপরে আমরা এক্সপোনেনশিয়াল কার্ভটা দেখার পর আমরা দেখব লজিস্টিক কার্ভ। তো ডায়াগ্রামে দেখা যাচ্ছে যেটা সিগময়েড শেপেড কার্ভ দিচ্ছে। এই কার্ভটার আরেকটা নাম হচ্ছে কি ভারহালস্ট পার্ল লজিস্টিক গ্রোথ কার্ভ, ঠিক আছে? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি ইন্ট্রোডিউস করছি কে, which is known as the carrying capacity of the population, ঠিক আছে? একটা পপুলেশনে কিন্তু সার্টেন লিমিটেশনস থাকে ইন রিয়েল ওয়ার্ল্ড, রাইট? পপুলেশনে কিন্তু লিমিটেশনস থাকে, একটা এরিয়ার একটা পপুলেশনকে ধরার লিমিটেশন থাকে। লিমিটেশনস ক্যান বি এনিথিং, লাইক ডিজিজেস, লাইক ফুড, লাইক শেল্টার, লাইক স্পেস, এনিথিং, ঠিক আছে? এনিথিং ক্যান বি দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ অ্যান এরিয়া, অফ অ্যান পপুলেশন, ঠিক আছে? ক্যারিং ক্যাপাসিটিতে যখনই রিচ হয়ে যায় তখনই পপুলেশনটা আর ইনক্রিজ দেখায় না, তখনই ওই ক্যারিং ক্যাপাসিটির সাথে স্টেবল হয়ে যায়। কারণ আফটার রিচিং দ্য ক্যারিং ক্যাপাসিটি নাথিং, মানে নো ওয়ান ক্যান বি ইন্ট্রোডিউসড বেসিক্যালি। হ্যাঁ, বাদ দেওয়া যায়, মানে পপুলেশন থেকে ইন্ডিভিজুয়ালকে উই ক্যান এক্সক্লুড, বাট উই ক্যানট এনিমোর ইন্ট্রোডিউস। যদি ইন্ট্রোডিউস করি তখন কিন্তু একটা ক্ল্যাশ বেঁধে যায়, বা যাকে ইন্ট্রোডিউস করছি তার লাইফ রিস্ক এসে যায়। সুতরাং লজিস্টিক গ্রোথ কার্ভ ইজ বেসিক্যালি দ্য রিয়েল ওয়ার্ল্ড কার্ভ, যেখানে কিনা প্রত্যেকটা এরিয়ার একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে। সেই ক্যারিং ক্যাপাসিটি যখন একটা পপুলেশন রিচ করে যায়, সেই ক্যারিং ক্যাপাসিটি রিচ করে যাওয়ার পর পপুলেশনটা কি হয়, বেসিক্যালি যারা লোয়ার সেকশন অফ অর্গানিজম, যারা কিনা, মানে এখানে আবার ডারউইন মেনশন করতে হয়। ডারউইন আবার ন্যাচারাল সিলেকশন বলেছিল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলেছিল। বেসিক্যালি তাই জন্যই লজিস্টিক কার্ভের জন্য বলেছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কখন হবে, যখন একটা খাবারের জন্য 10 জন লড়াই করবে, একটাই খাবার 10 জন লড়াই করছে। তো সেই সিচুয়েশনটা কখন অ্যারেস্ট করে, যখন একটা পপুলেশন কিন্তু ক্যারিং ক্যাপাসিটিতে রিচ করে গেছে। বেসিক্যালি এই পপুলেশনটাকে, এটা একটা আলাদাই ফর্মুলা আছে, যেটা হচ্ছে dn বাই dt প্লাস টু rn। আরটা হচ্ছে কি রেট অফ ইন্ট্রিনসিক ইনক্রিজ, এনটা হচ্ছে কি পপুলেশন সাইজ অ্যাট টাইম টি, কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি মাইনাস এন, হুইচ ইজ দ্য এন হচ্ছে কি পপুলেশন ডেনসিটি অ্যাট টাইম টি বাই কে এগেন। দিস ইজ বেসিক্যালি দ্য ফর্মুলা অফ লজিস্টিক গ্রোথ কার্ভ। এটাকে প্লট করলে আমরা এম সিগময়েড শেপেড গ্রোথ কার্ভ। ব্যাস, দিস ইজ ইট। এইটুকু আমরা জানতে হবে যে যখনই রিসোর্সগুলো লিমিটিং হয়ে যায়, যে কোনো রিসোর্স যখন লিমিটিং হয়ে যায়, উইচ বেসিক্যালি হেল্পস দ্য পপুলেশন টু লিভ, যখন রিসোর্স লিমিটিং হয়ে যায় তখনই কিন্তু দ্য পপুলেশন reaches the carrying capacity, and after the population reaches the carrying capacity, no individuals can be even added, ঠিক আছে? if the individual is added there will be clashes গুলো কিরকম, একটা খাবারের জন্য 10 জন মারপিট করে, তখন আবার ডারউইন থিওরি গুলো অ্যাপ্লাই হবে, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেই 10 জন, ওই একটু আগে বলছিলাম যে একটা খাবারের জন্য 10 জন লড়াই করবে, তো ওর মধ্যে যে বেস্ট, যে ফিজিক্যালি ফিট, সবচেয়ে বেশি ফিজিক্যালি ফিট, সে উইল উইন দ্য গেম অ্যান্ড উইল হ্যাভ দ্য ফুড বা কনজিউম দ্য ফুড। তখন বেসিক্যালি লিভিং এর জন্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয়ে যায়, লিভিং এর জন্য আমাকে এটা করতে হচ্ছে। তো দিস ইজ আ রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, মানে লজিস্টিক গ্রোথ কার্ভ একদম ডিপিক্ট করে, ঠিক আছে? হাউ শুড থিংস বি, হাউ শুড দ্য পপুলেশন শুড বি কন্ট্রোলড, একটা আমাদের প্রত্যেকটা কান্ট্রিকে এটা বোঝা উচিত, প্রত্যেকটা এরিয়াকে এটা বোঝা উচিত, বা বেসিক্যালি কান্ট্রিকে এটা বোঝা উচিত যে আমার কান্ট্রির ক্যারিং ক্যাপাসিটি কত,
আমার কান্ট্রি কত লোককে সাস্টেনেবলি বাঁচতে দেবে, আমার কান্ট্রির রিসোর্সেস, আমার কান্ট্রির ফুড, আমার কান্ট্রির এরিয়া। যখনই একটা কান্ট্রি যেগুলোকে কনসিডার করছে না, তখনই কিন্তু ওভার পপুলেশন দেখা দিচ্ছে, তখনই কিন্তু ডিগ্রেডিং হয়ে যাচ্ছে কান্ট্রি, ডেভেলপিং আর হতে পারছে না। কারণ ওয়ান্স দ্য পপুলেশন স্টার্টস টু স্ট্রাগল টু এক্সিস্ট, যখনই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলে আসছে জিনিসটা ইন এনি কান্ট্রি, তখনই কিন্তু কান্ট্রি ক্যানট ডেভেলপ এনি মোর, দ্য কান্ট্রি উইল ফলো ব্যাকওয়ার্ড, মানে পিছন দিকে চলে আসা শুরু করবে, আনটিল অ্যান্ড আনলেস পপুলেশনটাকে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারে। তো দিস ওয়াজ ইট। এরপরে আসছে গিয়ে পপুলেশন ইন্টারাকশন, যেটা আমরা পরে আসবো, রাইট? টাটা।